আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এইচএসসি ব্যাচের বাংলা ক্লাসটা অনেকদিন ধরে গ্যাপ ছিল। তোমাদেরই কথা অনুযায়ী তোমরা আমাকে বলছিলে ভাইয়া 2 মাসে শেষ করার দরকার নাই। তার জন্য আমরা একটু আর কি, তোমরাই জানো তোমাদের মতামত নিয়ে করা হয়েছিল। অনেকেরই মানে বেশিরভাগের, সবার কাছ থেকে হয়তো শোনা হয়নি, বাট অনেকেই বলছিল যে ভাইয়া একটু ধীরে ধীরে যান, আমরা একটু কলেজটা ক্লাস মুখে আসুক ক্লাসটা, তারপর থেকে শুরু করি। তো আমরা কিন্তু অলরেডি একটা গল্প শেষ করে ফেলছিলাম। তো নতুন করে তোমাদেরকে স্বাগতম দেওয়ার মতো কিছু নাই, তোমরা সবাই আমাদের পরিচিত, তোমাদের সাথে সম্পর্কটা অনেক দিনের। তবুও বলতেছি যারা নতুন হয়তো অনেকেই দেখবা আমাদের দ্য নলেজ কিংডম, এখানে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমরা অপরিচিতার গল্পটা সুন্দরভাবে পড়ছি। পরীক্ষা তোমরা এখন দিতে চাচ্ছ না, তাই নিচ্ছিও না। তো পরীক্ষা কিন্তু দিতে হবে আমরা এবং নেব। ওকে, তো আমাদের আজকের টপিক একটা গল্প পড়ছি, আমরা এবার একটা কবিতা পড়ব। তো তোমরা বলতেছিলে ভাইয়া যে একটু রোমান্টিক টাইপের জিনিসগুলো পড়াইলে ভালো হয় আগে। আমরা এখন একটু মানে কি কিসের ভিতরে আছি, তো পড়াশোনার ভিতরে এখনো সম্পূর্ণভাবে ঢুকতে পারি নাই। তো আমাদের আগে একটু কি রোমান্টিক টাইপের কিছু পড়াইলে ভালো হয়। তো ঠিক আছে, তোমাদের একটু রোমান্টিক টাইপের জিনিসই পড়াবো। হ্যাঁ, তো চলো আজকে রোমান্টিক টাইপেরই একটা কবিতা আমি চয়েস করছি। তো আমরা একটু কোন কবিতা পড়ব, তাহারই পড়ে মনে। এটা লিখছেন আমাদের একজন মহিলা, মানে একটা লেখিকা, সুফিয়া কামাল। আমাদের অনেক সবাই কিন্তু এনার সাথে পরিচিত। কি? সুফিয়া কামাল। ওকে, সুফিয়া কামাল। আমরা আজকে সুফিয়া কামালের লেখা তাহারই পড়ে মনে কবিতাটি পড়ব। তো শোনো, কবিতাতে যাওয়ার আগে আমরা আগে একটা গল্প বলি এই সুফিয়া কামালের জীবনী নিয়ে। ঠিক আছে, সুফিয়া কামালের দুইটা বিয়ে ছিল। তার আসলে দুইটা বিয়ে একই সাথে ছিল না। তার প্রথম স্বামী মৃত্যুবরণ করেন সম্ভবত হচ্ছে মানে তোমার দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। হঠাৎ তার এই যে মৃত্যু, সেই মৃত্যুর কারণে সুফিয়া কামালের জীবনে অনেক বেশি একটা ভয়ঙ্কর সময় চলে এসেছিল। কারণ সুফিয়া কামালের যে রাইটিং, সেই মানে তোমার হচ্ছে কিভাবে লিখবে, হঠাৎ যখন উনি ভেঙে পড়তেন, তাকে সাহস দেওয়া, তার আসলে সবকিছু, তার উৎসাহ প্রদানের মূল জায়গাটা ছিল তার প্রথম স্বামী। তো সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম আমাদের যেটা জানতে হবে, শুধুমাত্র প্রথম স্বামীর নামটা জানলে হচ্ছে। প্রথম স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন। কি বলছে? সৈয়দ নেহাল হোসেন। এই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ওকে, তার এই যে মৃত্যুটার কারণে সুফিয়া কামাল অনেক বেশি ভেঙে পড়েন। বেশ কিছুদিন ধরে তিনি লেখালেখি করতে পারছেন না। তিনি হঠাৎ করে মানে টোটাল সব কিছু থেকে ডিস্ট্রাক্ট হয়ে আলাদাভাবে একাকিত্বের জীবন উপভোগ করতে থাকেন। সে সময় তার জীবনে পরবর্তী স্বামী আসেন আবুল কালাম। তিনি আসার পরে তার আবুল কালাম এরকম কি একটা নাম, আমার শিওরলি মনে নাই তার নামটা, বাট তার নাম অনুসারে তার নাম শেখ কামাল যুক্ত হয়। ঠিক আছে, আমি যদি মনে করতেছি না এই মুহূর্তে, বলে দেবো। ঠিক আছে, এবং সেটা আমাদের জানার দরকার নেই। দ্বিতীয় স্বামীর নাম আমাদের বিচারার বিষয় না, আমাদের পরীক্ষা যেটা পড়বে সেটা হচ্ছে প্রথম স্বামীর নাম, এটা আমরা জানবো। দ্বিতীয় তিনি আরো একটা বিয়ে করেন, এটা মনে রাখতে হবে। তার দুইটা বিয়ে ছিল। বিয়ে কয়টা? দুইটা বিয়ে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় খারাপ বলতে পারে, সে একটা স্বামী মারা যাওয়ার পরে তার একটা বিয়ে করছে। ওকে, নিজের লাইফটাকে আবার সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। তো আমাদের এই যে কবিতাটা লেখা, এই যে তাহারই পড়ে মনে, এই কবিতাটা লেখা হয়েছিল তার এই যে প্রথম বিয়ে আর দ্বিতীয় বিয়ে, এই দুই বিয়ে মিডল টাইমে আমাদের এই কবিতাটা লেখা হয়েছিল। ঠিক আছে, প্রথম বিয়ে এবং দ্বিতীয় বিয়ের মাঝ টাইমে কবিতাটি লেখা হয়েছিল। তো প্রথম বিয়েতে মানে তার হচ্ছে স্বামীর মৃত্যুবরণ করার পর, প্রথম বিয়ে বলা যায় না, এটা হচ্ছে তোমার স্বামীর মৃত্যু বলা যায়, প্রথম স্বামীর মৃত্যু।
বিয়ে না লিখে কি বলবো, প্রথম স্বামীর মৃত্যু। প্রথম স্বামী যখন মারা যান, তার দ্বিতীয় বিয়ের আগে যে মিডল টাইমটা, তার ভিতরে কোনো এক সময় কোনো এক ফাল্গুন মাসে, কখন, কোনো এক ফাল্গুনে, কোনো এক ফাল্গুনে আমাদের সুফিয়া কামাল তিনি আমাদের জন্য তাহারে পড়ে মনে কবিতাটি লিখেছেন। আর এইখানে যে এই তাহারে, এই কোন কাকে মনে পড়ে, এই যে তাহারেই পড়ে মনে না, এই যে তাহারে দ্বারা বোঝানো হচ্ছে কিন্তু তার এই যে প্রথম স্বামী, প্রথম স্বামী যে নেহাল হোসেন তাকেই বোঝানো হচ্ছে। মানে কি বলতেছে, প্রথম স্বামী মারা গেছে তো তাই তাকে মনে করতেছে, এটাই জানলে হচ্ছে। এটা হচ্ছে কবিতার মানে প্রেক্ষাপট। কি বলছে, এটা হলো কি কবিতার প্রেক্ষাপটটা কি, সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হাসান মৃত্যুবরণ করার পর এবং তার দ্বিতীয় বিয়ে করার আগে এই সময়ের মধ্যবর্তী কোন এক ফাল্গুন মাসে তোমার হচ্ছে কবি সুফিয়া কামাল তাহারই পড়ে মানে কবিতাটি লিখেছিলেন। ওকে, কি প্রেক্ষাপটে গেল। এখন এই কবিতা থেকে আমরা আসলে কি বোঝানো হয়, এই কবিতাটিতে থেকে আমরা কি বুঝবো, কি শিখবো, শেখার বিষয়টা হচ্ছে প্রকৃতির সাথে আমাদের মানব মনের একটা ব্যাপক তোমার ভালো লাগা কাজ করে। প্রকৃতি দেখবা হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, আজকের দিনের কথা বলি, আজকে কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসছে আমাদের এলাকাতে, তোমাদের এলাকাতে কিনা জানি না। বহুদিন পর, এই প্রায় 3-4 সপ্তাহ পর মনে করো আজকে মুষলধারে বৃষ্টি হয়েছে, অনেক আবহাওয়াটা অনেক সুন্দর। এখন এই যে একটা সুন্দর পরিবেশ দেখবা, সুন্দর পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে। বৃষ্টি হইলে এক কাপ চা বা কফি নিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালে কত সুন্দর লাগে, তাই না? তোমার দেখবো একটা সুন্দর নদীর ধারে বা সুন্দরবন এলাকাতে বা পাহাড়ি অঞ্চলে যেখানে যাবে, একটা প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়লে অনেক সুন্দর লাগে। তারপর তোমার এখানে যেহেতু আমরা ফাল্গুন মাস নিয়ে কথা বলছি, মূলত এটা হচ্ছে তোমার আমাদের বসন্ত ঋতু, ঠিক আছে? বসন্ত ঋতু, আর ফাল্গুন মাসকে বসন্ত ঋতুর ভিতরে না, এটাকে আমাদের ঋতুর রাজা বলা হয়। বসন্ত ঋতুকে কিন্তু ঋতুর রাজা বলা হয়। এই যে ঋতুর রাজা, এই সময় কিন্তু আমাদের পরিবেশটা অনেক সুন্দর থাকে, তাই না? ঠান্ডাও না আবার গরমও না, এমন একটা সুন্দর পরিবেশ। কিন্তু আমরা সবাই অনেক মন মানসিকতা ভালো থাকে এই সময়, অনেক সুন্দর লাগে আবহাওয়াটা, ঠিক আছে? তো তোমার মনে করো এই সময় নর্মালি একটা সুন্দর পরিবেশ, সবার মন মতো ভালো থাকা উচিত, তাই না? এবং যেহেতু তিনি একজন লেখিকা, এই সুন্দর পরিবেশে তার লেখার স্পিডটা অনেক বেশি হওয়া উচিত, তাই না? কিন্তু এত সুন্দর একটা পরিবেশ পাওয়া সত্ত্বেও যখন আমাদের কবি আর ছবি কামাল লিখতে পারছেন না, কেন লিখতে পারছেন না? কারণ তার মনে ভর করে আছে প্রথম স্বামী হারানোর বেদনা, ঠিক আছে? প্রথম স্বামী হারানোর বেদনা এখনো তার ভিতর থেকে যায়নি বলেই পরিবেশ, আমাদের আবহাওয়া যতই সুন্দর হোক, প্রাকৃতিক কোনো দৃশ্য, কোনো সৌন্দর্য তারকে আকর্ষণ করতে পারছে না। সে তার সেই প্রথম স্বামীর মায়াতে এখনো আটকে আছে, ঠিক আছে? এইটা থেকে আমাদের একটা জিনিস কিন্তু স্পষ্ট, সেটা হচ্ছে একজনকে হারিয়ে গেলেই তাকে ভুলে যেতে নেই। কেউ হারানো মানেই যে তাকে আমরা ভুলে যাবো তা নয়, তাহারেই আমাদের মনে পড়ে। বিশেষ করে প্রথমজন আমাদের সবসময় মনে পড়ে, সে থাকুক বা না থাকুক, দ্বিতীয়জন আসুক বা না আসুক, প্রথমজন কিন্তু আমাদের সবসময় মনে থাকে, এটা মানতেই হবে। যত বড় চিটার বাটপার হোক না কেন, আর এখানে চিটার বাটপার না, নর্মালি তিনি মৃত্যুবরণ করছেন এবং তা অনেক মানে স্বামীর মতোই। তুমি তোমার জীবনে যদি পড়ো, সেখানে দেখতে পাবো সৈয়দ নেহাল হোসেনের সাথে তার একদম বন্ধুসুলভ একটা সম্পর্ক ছিল, ঠিক আছে? আর সে সময়কার সম্পর্ক ভালোবাসাটা তো এই বর্তমান সময়ের মতো তো একটা নোংরা বিভাগের মতো না, হ্যাঁ, অনেক সুন্দর গোছানো একটা সম্পর্ক ছিল তাদের মধ্যে। ওকে, তাহলে এটা আমাদের প্রেক্ষাপট এবং আমরা কি শিখবো কবিতা থেকে সেটা ক্লিয়ার কিন্তু, তাই না? তো চলো আমরা মূল কবিতার ভিতরে একটু একটু করে প্রবেশ করি। আমরা কিন্তু আজকের ক্লাসে আমি আশা করছি শেষ করে দেবো, এই কবিতাটা এক ক্লাসে শেষ হবে। ওকে, তো দেখো, তাহার এই পড়ে মনে, এই কবিতায় দুইটা চরিত্র আছে। চরিত্র মানে কি বলতো, কবিতায় সাধারণত চরিত্র দেখা যায় না, যে চরিত্র মানে দুইজন অভিনয় করতেছে, সেটা আমরা গদ্যে দেখি, বাট পদ্যের চরিত্র দেখি না। বাট এইখানে আমাদের চরিত্র আছে। চরিত্র এক নম্বর হচ্ছে কবি,
মানে আমাদের যিনি লেখিকা, এই যে সুফিয়া কামাল, এই কবি। আর আরেকজন হচ্ছে কবি ভক্ত। তোমার ফ্যান ফলোয়ার্স থাকে না, প্রত্যেক ওই যে তোমার রাইটারদের কিন্তু ফ্যান্স ফলোয়ার্স থাকে। তোমরা এখন হয়তো রাইটারদের সাথে পরিচিত খুব কম। তুমি একটা জিনিস আমাকে একটু বলো তো ভাইয়া, যে কার ফেসবুকে বা ইনস্টাতে হ্যাঁ একজন রাইটারের সাথে রাইটারকে ফলো করা আছে? তুমি একজন রাইটারের ফলোয়ার ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটার যেখানেই হোক দেখাতে পারবা? হ্যাঁ, তোমরা রাইটার, কোন রাইটারের ফলোয়ার বলবো? তোমরা ওই যে বলবে যে হচ্ছে ভালোবাসার রাজকন্যা, কি আছে, ভালোবাসার রাজকন্যা, হ্যাঁ, বাসর রাতের গল্প লিখে পোস্ট করে ফেসবুকে, আজকে নয় আর পর্ব চলবে 150 পর্বে ভালোবাসার রাজকন্যা আমাদের গল্পের নাম। লিখছেন কে? কোনো এক জরিনা খালা লিখতেছে বাসর ঘরের গল্প, কোনো এক ওই যে প্রিন্স মামুন লিখতেছে, মনে করো ওই টাইপের কেউ। হ্যাঁ, ওইসব গল্প পড়তে খুবই ভালো লাগে আমাদের, ঠিক আছে? ওইসব আজাইরা জিনিস পড়ি, ওইসব কবিদের ভক্ত আমরা। হ্যাঁ, তারপরে আমরা কি কবিতা পোস্ট করে আবার ওই যে তোমার বিভিন্ন রোমান্টিক, হ্যাঁ ওইসব উল্টোপাল্টা, যত উল্টাপাল্টা জিনিস আসে আমরা সেখানেই ভক্তনি করি। হ্যাঁ, বাট ওই ধরনের ফলোয়ার্স না। তিনি একজন প্রকৃত লেখকের ফলোয়ার আছো কি আমাকে একটু জানাবা যে ভাইয়া আমি এই এই লোকটাকে ফলো করি, এই একজন রাইটার তিনি। আমরা ফলো করি কাদেরকে? নায়ক নায়িকা, হ্যাঁ, পরিমণি, তারপরে এই সমস্ত উদ্ভিখাদ্য জিনিসপত্র যা আছে অসহ্য মার্কা, হ্যাঁ ওইসব ওদেরকে আমরা ফলো করি সবসময়। একজন ভালো মানুষকে আমরা ফলো করি না। ওকে, আচ্ছা, তুমি বলো ভাইয়া কাজী নজরুল, মাইকেল, তারপরে সেই রবীন্দ্রনাথ তো মারা গেছে, ওরা তো আর ফেসবুক চালায় না, ওদের ফলো করবো কি করে? ভাই খুঁজে দেখ, আমাদের সময় বহু ভালো ভালো কবি আছে, ওসবের দিকে এখন না যায়। তো ঠিক আছে, সেরকমই একজন ফ্যান ফলোয়ার মনে করো, তুমি যেরকম সাকিব খানের ফ্যান ফলোয়ার, ওইরকম সুফিয়া কামালের একজন ফ্যান ফলোয়ার, সেই কবি ভক্ত, তাকে এটা কি বলা হয়? ফ্যান ফলোয়ার, একজন ফলোয়ার। তো সে মনে করো সবসময় এই সুফিয়া কামাল আমাদের গিয়ে, সুফিয়া কামাল এই এই ব্যক্তির লেখা পড়েন, ঠিক আছে? এনার সব কবিতা গল্প যাই প্রকাশিত হোক, সাথে সাথেই এই ব্যক্তি কি করেন? সেই জিনিসটা পড়েন। এখন বহুদিন ধরে সুফিয়া কামাল কিছু লিখতেছেন না, কোনো তার যে স্বামী মারা গেছে তার ভিতরে একটা বেদনা, শোক, ওই শোকের কাতরতা থেকেই তিনি আসলে মন ভালো থাকলে লেখা আসে না মন থেকে। যারা মোটামুটি টুকটাক লেখালেখি করো তারা জানো, আসে না লেখা। ওকে, মন ভালো লাগলে কিছুই ভালো লাগে না। তাই তিনি যে লিখতেছেন না, তিনি এই কবিভক্ত কি এনার এই লেখাটাকে মিস করতেছে, যে কেন তিনি লিখতেছেন না? এত সুন্দর বসন্তের একটা পরিবেশ, এত সুন্দর ঝলমলে আকাশ, এত সুন্দর ফুল ফুটন্ত একটা পরিবেশ আমাদের এখন, বাট কেন এই সুফিয়া কামাল আমাদের কবি, আমার ফেভারিট কবি, তিনি কেন কোনো কবিতা লিখতেছেন না? কেন তার কোনো কবিতা আমরা পাচ্ছি না? এইটা তখন যিনি অনুভব করতে লাগলেন, তখন এই কবিভক্ত কবিকে এসে কিছু কথা বলে যে আপনি কেন লিখতেছেন না, আপনার সমস্যাটা কি? এত সুন্দর ফাগুন চলতেছে, বসন্ত চলতেছে, তীব্র শীত চলে গিয়েছে, এই সময়টা তো লেখার উপযুক্ত সময়, বাট আপনি লিখতেছেন না কেন? ওই সময় কবি এবং কবিভক্তের ভিতরে কিছু কথোপকথন হয়, সেই কথোপকথন থেকেই আমাদের এই কবিতাটা আসছে, তাহার এই পরে মনে। ওকে, এই সময়টাতে তাদের দুইজনের মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথন নিয়েই আমাদের কবিতাটা লেখা। তো চলো বন্ধুরা, আমরা এখন চলে যাই মূল কবিতাতে, লাইন বাই লাইন আমরা এখন শুরু করব। চলো, কবিতা শুরু করার আগে আমি কিছু তথ্য আগে তোমাদেরকে নোট করে দেই। আচ্ছা, ওটা পরেই দিব, হ্যাঁ, আচ্ছা, নোটটা পরে করে দিব, পড়াইনি। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। ওকে, কি বলতেছেন? হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়।
ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বলিয়া তুমি রবে নাকি তব বন্দনায়। বসন্তে বলিয়া তুমি রবে নাকি। বসন্তে বইয়া তুমি লবে নাকি তবু বন্দনায়। প্রথমে আমাদের যে কবিভক্ত ছিল ফ্যানফলোয়ার, সেই কবিভক্ত কি বলতেছে, হে কবি, হে সুফিয়া কামাল মানে কবিরে বলতেছে নীরব কেন। নীরব শব্দের সন্ধি বিচ্ছেদটা অনেক সময় পড়ে যায়, আমাদের জানতে হবে। নীল যোগ রব, এটা হচ্ছে নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, এই ফাগুনটা হচ্ছে তোমার ফাগুনটা আসলে বানানটা আসলে এভাবে লিখছে, বাট এখানে বানানটা কেমন হয়, মূলত ফাল্গুন হয় কিন্তু, হ্যাঁ ফাল্গুন, নাম হচ্ছে ফাল্গুন বাসের নাম, বাট এখানে ফাগুন লিখছে। এই যে এখানে ফাগুন এসেছে বলতেছে না, এই ফাগুন আসা মানে হচ্ছে বসন্ত আসা। কি আসা? ফাগুন আসা মানে কি, বসন্ত মাস আসছে, তাই বলানো হচ্ছে। আর এখানে যে ধরা, ধরা শব্দের অর্থ কি, অর্থ কিন্তু পৃথিবী। ধরা শব্দের অর্থ কি, পৃথিবী। ওকে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ওকে, বলতেছে বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। বরিয়া শব্দের অর্থ হচ্ছে এখানে বরণ করা। এখানে কি বরিয়া শব্দের অর্থ কি, বরণ করা, বরণ করা তুমি। লবে না, লবে না মানে হচ্ছে নেওয়া, লবে শব্দের অর্থ হচ্ছে কি নেওয়া, নেওয়া মানে নেওয়া। তুমি কি বসন্তকে বরণ করে নিবে না, তব বন্দনায়। বন্দনা শব্দ হচ্ছে প্রশংসা করে, প্রশংসা। তার প্রশংসার জন্য যে গানটা, মানে বসন্তকে প্রশংসা করে কোনো কবিতা লেখা বা গান লেখা, এগুলো করে কি তুমি এই বসন্তকে বরণ করে নিবে না? বসন্ত তো চলে আসলো পৃথিবীতে, কেন তুমি এগুলো করতেছো না? তার প্রশংসা করে একটা গান বা কবিতা লেখো, হ্যাঁ লিখে গেল আমাদের বসন্তটাকে তুমি বরণ করে নাও, ঠিক আছে, কেন তুমি এটা করতেছো না? এই হচ্ছে কবিভক্তের প্রশ্ন। ওকে, এই লাইন তুমি লিখে নিবা, এই লাইনটার মানে হচ্ছে এই। ওকে, মুছে দিলাম। নোট করার কথা কিভাবে করবা তো আর বলা লাগে না, গত ক্লাস বোধহয় বলে আসছি, তোমরা সবাই জানো। এবার দেখো, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, কে? দেখো কহিল, পরের লাইন, আর একদম লাইন বাই লাইন কিন্তু ব্যাখ্যা দিই, লাইন বাই লাইন ব্যাখ্যা হবে। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি।
দেখো লাইনটা পড়তে থাকো তাহলে কি বলতেছে আমি বুঝাচ্ছি, আগে পড়তে থাকো। আমি লিখে নিই বাগানে ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, হ্যাঁ ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। অধীর আকুল। আচ্ছা এই যে লাইনগুলো বলতেছে দেখো, আমাদের অভিভক্ত যখন প্রশ্নটা করেছিল, হ্যাঁ যে বসন্ত এসে গেছে তুমি লিখতেছো না কেন, সেই সময় আমাদের লেখিকা কি বলতেছে, কবি বলতেছে কি কহিল সে স্নিগ্ধ আঁকে তুলি। এই কে বলতেছে বলো তো, এই যে কহিল সে স্নিগ্ধ আঁকে তুলি, কে কহিল, কহিল মানে কে বলতেছে বলো তো, কবি বলতেছে, কিন্তু অবিভক্ত না। কথাটা কে মানে কহিল কে বলতেছে, স্নিগ্ধ আঁকি তুলে কে বলতেছে, কবি বলতেছে। কি বলতেছে, এই আঁখি শব্দ অর্থ চোখ, এটা বলে দিই। আঁখি চোখ, শব্দের অর্থ হলো চোখ, তুলি মানে হচ্ছে কি চোখ তোলা, তোলা, ঠিক আছে, মানে তোমার কি বলতো এইভাবে তুমি মনে করো, আমি মনে করো এইভাবে বসে আছি, মানে কবি মনে করে চোখ নিচে করে বসে আছে, হ্যাঁ সেই সময় হচ্ছে পরিভক্ত এই কথাগুলো যখন বললো তখন সে আস্তে করে স্নিগ্ধ চোখ দিয়ে, স্নিগ্ধ মানে আস্তে আস্তে চোখটা তুলে তাকে বলতেছে, কি বলতেছে দেখো, দক্ষিণ দুয়ার গেছে খুলি। দক্ষিণ দুয়ার মানে কি বলতো, দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে, এর মানে হচ্ছে এই মৌসুমী বায়ুর দিক পরিবর্তন। এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে, মৌসুমী বায়ুর দিক পরিবর্তন। কি হচ্ছে, মৌসুমী বায়ুর দিক পরিবর্তন। দেখো শীতকালে আমাদের বাতাস হয় কিন্তু উত্তর দিক থেকে, আমরা সবাই শুনিয়ে আসছি ছোটবেলা থেকে এবং আমরা পড়েওছি যে শীতকালে বাতাসটা আসে কোথা দিক দিয়ে, উত্তর দিক থেকে এদিকে দক্ষিণ দিকে। বাট শীতকাল যখন চলে যায় অর্থাৎ বসন্ত যখন ফেরে সেই সময় বাতাসটা দক্ষিণ থেকে উত্তর দিকে যায়। তাই লেখিকা বলতেছেন বসন্ত তো আসতেছে বলতেছো, আর এখনই কি আমাদের বাতাসের পরিবর্তনটা হয়েছে, উত্তর দিক থেকে যে বাতাসটা আসতো সেটা কি এই দক্ষিণ দুয়ার দিয়ে আসতেছে, এই প্রশ্নটা করছে। ওকে, তারপরে প্রশ্নটা হচ্ছে বাতাসি লেবুর ফুল ফুটেছে কি, মানে বসন্তকাল মানে কি তোমার হচ্ছে বাতাবি লেবুর ফুল ফুটবে, বাতাবি লেবু, ঠিক আছে, আমরা কিন্তু জানি বাটাভিয়া থেকে নিয়ে আসা। এই বাতাবি লেবুর উৎপত্তি কোথায় জানো, বাটাভিয়া। বাতাবি লেবু কোথা থেকে আসে, বাটাভিয়া একটা জায়গার নাম, এই বাটাভিয়া থেকে আসা। বাতাবি থেকে যে বাতাবি লেবুটা আসে, বাতাবি লেবুটা খাইছি কিন্তু সবাই, বড় বড় যে লেবুগুলো হয় ওইগুলা, ওই বাতাবি লেবুর যে ফুল বসন্তকালে ফোটার কথা সেই ফুলটা কি ফুটেছে। আচ্ছা ফুটেছে কি আমের মুকুল, আমের মুকুলও কি ফুটেছে, আমের মুকুল তো বোঝা আমের যে ফুলটা ওই মুকুল, ঠিক আছে, তাহলে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। সমীর শব্দের অর্থ হলো বাতাস, এটা জানি। সমীর শব্দের অর্থ কি, বাতাস। দক্ষিণা মানে কি, দক্ষিণ দিক থেকে বহমান, দক্ষিণ দিক থেকে বহমান। দক্ষিণ দিক থেকে প্রবহমান বাতাস
তার গন্ধে গন্ধে। এই যে তার, এই তার দ্বারা কি বোঝানো হচ্ছে বলতো? এই তার দ্বারা বাতাবি লেবু আর আমের মুকুল, এই দুইটা জিনিসকে বোঝানো হচ্ছে। এই তার শব্দটা দ্বারা তোমার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, দক্ষিণা শনির তার গন্ধে গন্ধে হয়েছে অধীর আকুল, এই বাক্যে তার শব্দটি দ্বারা কি কি বোঝানো হয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো আমের মুকুল, এখানে আছে কি আমের মুকুল, আর এখানে আছে কি বাতাবি লেবু। ঠিক আছে, এবার এই দুটির গন্ধে গন্ধে হয়েছে অধীর আকুল, মানে কি অধীর আকুল হয়ে গিয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা করতেছে লেখক কার কাছে? অভিভক্তের কাছে। আচ্ছা ভাইয়া, একজন মানুষ পৃথিবীতে আছে, বাট সে দেখতে পাচ্ছে না বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, দক্ষিণা বাতাস পরিবর্তন হয়েছে কি, আমের মুকুল ফুটেছে কি, এইগুলো দ্বারা কি প্রকাশ পায় বলতো? এই যে পুরো লাইনটা, এই লাইন এগুলো থেকে যে কোনো একটা লাইন তুলে যদি তোমাকে বলে দেয় এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে, এই লাইন দ্বারা এখানে যে লাইনগুলো আছে সবগুলো থেকে যে কোনো একটা যদি আসে, সেক্ষেত্রে যদি তোমাকে বলা হয় কি বোঝানো হয়েছে, সেটা হলো কবি মনের উদাসীনতা। এখানে কি বোঝানো হচ্ছে? কবি মনের উদাসীনতা, যে বাইরের জগতে কি হচ্ছে না হচ্ছে এগুলো বিষয় সম্পূর্ণ উদাসীন, কিছুই তিনি জানেন না, সেই কথা বোঝানো হচ্ছে। ওকে, এই লাইনগুলো দ্বারা। তাহলে কি বলছি আমি লাইন বাই লাইন তো বুঝতে পারছো, এবং এখান থেকে আমাদের ক্ষয় প্রস্তাব এমসিকিউ যদি চলে আসে তাহলে উত্তর আমাদের কি হবে? কবি মনের উদাসীনতা। মুছে দিলাম, মুছে দেবো কিন্তু একবার লিখে নাও বা স্ক্রিনশট দাও, দরকার হলে দিয়ে নাও। ওকে, মুছে দিচ্ছি। ওকে, এর পরের লাইনে যাই। এখনো দেখুনি তুমি। এবার যেহেতু তিনি এগুলো বলতেছেন, শুনতেছেন, কিন্তু তিনি জানেন না কিছু, শিওর হওয়ার জন্য কবিভক্তকে প্রশ্ন করেছেন, তখন কবিভক্ত বলতেছে এখনো দেখুনি তুমি, তুমি কি এখনো দেখুনি? কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প ছাজ। হ্যাঁ দেখো, লিখে এগুলো, এটা তো লিখে নি। এখনো দেখুনি তুমি, বললাম কি বলছে এখন তুমি, কেন কবি আজ কেন কবি আজ এমন উন্মনা তুমি। এমন উন্মনা তুমি, কেন কবি আজ এমন উন্মনা তুমি, জিজ্ঞাসা চিহ্ন, কোথা তব নব পুষ্প ছাজ, কোথা তব নব পুষ্প সাজ। দেখো বলতেছে কবিভক্ত বলতেছে, এগুলো কে বলতেছে বলতো? কবিভক্ত, এই লাইনগুলো কবিভক্ত বলতেছে। ওকে, এখনো দেখুনি তুমি, এই তুমি দ্বারা কাকে বোঝানো হচ্ছে? কবি। এই তুমি দ্বারা কবিকে বোঝানো হচ্ছে। বলছিলাম কে বললো? কবিভক্ত। কেন আজ এমন উন্মনা তুমি, উন্মনা শব্দের অর্থ হচ্ছে উদাসীন। কি বলছি? উন্মনা শব্দের অর্থ হচ্ছে উদাসীন। এমন এমন উদাসীন তুমি, কোথা তব নব পুষ্প সাজ। তব মানে তোমার, এখানে কথা মানে হচ্ছে কোথায়,
কোথাও মানে হচ্ছে কোথায়, তব মানে হলো তোমার নতুন ফুলের সাজ। বলতেছে কেন তুমি এমন উদাসীন, তোমার সেই নতুন যে ফুলের সাজ বসন্তে যেটা দেওয়া কথা সেই সাজটা তোমার কোথায় নেই কেন, কেন তুমি এমন উন্মনা হয়ে গেছো, এই হলো তার প্রশ্ন। ঠিক আছে, এই হলো বৈভক্তর প্রশ্ন। তাহলে আমি কিন্তু প্রত্যেকটা বোর্ড বারবার মুছে ফেলছি কেন, প্রথমে এক একজনের যে উক্তিগুলো সে যেগুলো বলতেছে আমি একটানা লিখতেছি, তারপরে যে আবার রিপ্লাই দিচ্ছে সেগুলো আবার পরের বোর্ডে লিখতেছি। এটা কিন্তু তোমরা বুঝে নিও। দাও এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা দেখো, এবার আমাদের কহিল সে সুদূর চাহিয়া, সুদূরে চাহিয়া, সেরকম দূরের পানে এরকম ভাবে তাকাইছে। সুদূর মানে কি, দূরে। চাহিয়া মানে কি, তাকিয়ে। কে বলতেছে, কবি। এই সে দ্বারা কাকে বোঝানো হচ্ছে বলতো, সে কহিল সে হলো কবি। কবি দূরে পানে তাকিয়ে বলতেছে, কি বলতেছে, অলকের পাথার বাকিয়া। এখানে তোমার অলক শব্দের অর্থ হচ্ছে পরক্ষীণ। অলকের শব্দের অর্থ কি, অলকের শব্দের অর্থ হচ্ছে পলকহীন, আর পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। পাথার শব্দের অর্থ কি, সমুদ্র। ঠিক আছে, বাহিয়া শব্দের অর্থ কি, বে, কি বে বা চড়ে। ওই যে নৌকা বয় না, নৌকা বে চলি বা নৌকা চড়ে চলি, এ ধরনের কোন একটা ওয়ার্ড বাহিয়া মানে। ঠিক আছে, পলকহীন সমুদ্র বেয়ে তরি মানে কি, নৌকা। নৌকা তার এসেছে কি, এই তার, তরি তার মানে কি বলতো, এই তরি তার, এই দুইটা বস্তু দ্বারা আমাদের এই যে অর্থগুলো আমি লিখলাম এইগুলা কিন্তু সব আবিধানিক অর্থ। বাট এই কবিতায় এই ওয়ার্ডগুলো ঠিক ওই অর্থে ব্যবহৃত হয়নি। মূল অর্থ এটা, এর মানে অরিজিনাল এটা, বাট এই কবিতার ক্ষেত্রে এর মানে হচ্ছে পাথার শব্দের অর্থ হলো সমুদ্র, প্রকৃতি। পাথার শব্দের অর্থ হলো প্রকৃতি। ঠিক আছে, পলকহীন প্রকৃতি বাহিয়া তরিতার মানে কি বলতো, বসন্ত। এই তরিতার মানে নৌকা মানে কি বোঝানো হচ্ছে, বসন্ত। এই তরি মানে কি বোঝানো হচ্ছে, এই কবিতার ক্ষেত্রে তরি মানে হলো বসন্ত, আর তার দ্বারা প্রকৃতিকে বোঝানো হচ্ছে, তার দ্বারা প্রকৃতিকে বোঝানো হচ্ছে। বলতেছে যে বসন্ত অলকের পাতা মানে পলকহীন প্রকৃতি বে তার বসন্ত, মানে প্রকৃতির যে বসন্ত সেটা কি এসেছে, সত্যি এসেছে, বেজেছে কি আগমনী গান, বসন্তের আগমনী যে গানটা। ঠিক আছে, আগমনী গান কি বলতো, বসন্তের আগমনী গান। এইটা যে কোকিলের যে গান হয়, যে অনেক শব্দ শোনা যায় না বিভিন্ন ধরনের, ওই ধরনের যে গান, সেই গান কি বেড়েছে এটা শুনতে চাচ্ছে। কোথাও আগমনী গানের কথা নেই, আগমনী গান। আচ্ছা, ওকে। আগমনী গান মানে হচ্ছে তোমার যে কোকিলের যে ডাক, প্রকৃতির যে শব্দ, প্রকৃতির শব্দ। ওই যে কোকিলের গান হইতে পারে, পাতার মুড়মুড় শব্দ, বিভিন্ন ধরনের যে শব্দগুলো হয়ে থাকে, সাউন্ড বা সুন্দর পাখির ডাক, এই যে ডাক, এই যে আগমনী গান, এটা কি বেড়েছে, তাকে কি গান গেয়ে প্রকৃতি বরণ করে নিয়েছে, বসন্তকে কি বরণ করে নিয়েছে, সেই কথা জানতে যাচ্ছে। ডেকেছি কি সে আমারে, সেই বসন্ত ফিরে আসার পরে বসন্ত কি আমারে একবারও ডাকছে। এইখানে কি বলতো, বসন্তের উপরে অভিমান করছে, বসন্তের উপরে
অভিমান করে লেখিকা এই কথাটা বলছেন, ডেকেছে কি সে আমারে, শুনি নাই, যদি ডেকেও থাকে রাখি নাই সন্ধান। মানে কি, সে যে কি আছে বলতো, উদাসীন আছে। সে কি আছে এখন, উদাসীন। সে এখন কি আছে, উদাসীন আছে। সেজন্য সে কি এখন কোন প্রকার সন্ধান রাখিনি। ঠিক আছে, তাহলে এই পেজ এখানে। তাহলে এটা তোমরা কি করবা, স্ক্রিনশট দিবা বা লিখবা, পজ করে সে তোমাদের ব্যাপার লিখে নাও। আচ্ছা, তাহলে আমরা কবিতার অর্ধেক পড়ে ফেলেছি, আর এরকম অর্ধেক পড়বো আগামী ক্লাসে। ঠিক আছে, তোমাদের আমি চাইছিলাম যে একদিনে শেষ করতে, বাট তোমরা অনেক ধৈর্যশালী মানুষ, তো অনেক ধৈর্যশীল। এই ধৈর্যশীলদের নিয়ে আর পারতেছি না। তারা আধা ঘন্টা 40 মিনিটের বেশি ক্লাস হয়ে গেলে সেই ক্লাস করতে করতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক বোরিং হয়ে যায়। হ্যাঁ, সেই বোরিং যাতে না হয় তার জন্য আমি ক্লাস ছোট করতেছি বাধ্য হয়ে। ঠিক আছে, তাই আমাদের নেক্সট ক্লাস আমরা এই বাকি কবিতার বাকি অংশটা পড়ে ফেলবো। ঠিক আছে, তাহারে পড়ে মানে কবিতার বাকি অংশ আমরা পড়ে ফেলবো। তাহলে আমরা এই কবিতার এই প্রথম পাঠটুকু থেকে কি শিখলাম, যে মন খারাপ থাকলে আমাদের কোনো কিছুতে মন বসে না, আর প্রথম জনকে হারালেও সহজে ভোলা যায় না। ঠিক আছে, এই দুটো শিক্ষা নিলাম আমরা এই কবিতা থেকে, সুফিয়া কামালের কাছ থেকে। তো সুফিয়া কামালকে একটা ধন্যবাদ দাও, আমাকে বোঝানোর জন্য একটা ধন্যবাদ দাও, দিয়ে আজকের ক্লাসে আমাকে আল্লাহ হাফেজ বলে ক্লাসটা শেষ করে দাও। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।